মাঝরাত পেরিয়ে গেছে। নয়াদিল্লির রাইসিনা হিলের সাউথ ব্লকের একটি অতি গোপনীয় মাটির নিচের সার্ভার রুম। সে সার্ভারগুলোর নীল আর সবুজ বাতিগুলো চোখের পলকের মতো মিটমিট করে জ্বলছে। এই ঘরটিতে কোনো অস্ত্র নেই, কোনো গোলাবারুদ নেই, কিন্তু এই ঘরের হার্ড ড্রাইভগুলোতে জমে আছে এমন কিছু ডিজিটাল ফাইল যা দিয়ে হাজার কিলোমিটার দূরের একটি স্বাধীন রাষ্ট্রের পুরো প্রশাসন যন্ত্রকে এক নিমিষেই পঙ্গু করে দেওয়া যায়। কিবোর্ডে একটি এন্টার বাটন চাপলো কোনো এক ইন্টেলিজেন্স অফিসার, আর মুহূর্তের মধ্যে ঢাকার কোনো এক সাবেক আইজিপি বা প্রতাপশালী আমলার দুর্নীতির আমলনামা, বেনামি সম্পত্তির দলিল অথবা ব্যক্তিগত কেলেঙ্কারির ভিডিও লিক হয়ে গেল সাইবার স্পেসে। কেন এই ফাইলগুলো হঠাৎ ফাঁস হয়? কেন রাষ্ট্রের শীর্ষ কর্তাদের এমন অদৃশ্য সুতোয় বেঁধে রাখা হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 2 দশকেরও বেশি সময় আগে। সালটি খুব সম্ভবত 1999। বিশ্ববিদ্যালয়ের ইকোনমি অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের আর্কাইভে জমা পড়ল একটি থিসিস পেপার। থিসিসটির বিষয়বস্তু ছিল গোয়েন্দা কার্যক্রম এবং পররাষ্ট্রনীতি। 3 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং একজন থিসিস সুপারভাইজারের কড়া মূল্যায়নের পর এটি অনুমোদন লাভ করে। যিনি এই থিসিসটি জমা দিয়েছিলেন তিনি কোনো সাধারণ ছাত্র ছিলেন না। তিনি ছিলেন তুরস্কের গোয়েন্দা বিভাগ নিয়ে দীর্ঘ সময় পড়াশোনা করা একজন তীক্ষ্ণ মেধার অধিকারী তরুণ। তার নাম হাকান ফিদান, যিনি পরবর্তীতে তুরস্কের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা MIT এর প্রধান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। হাকান ফিদানের সেই থিসিস পেপারের সবচেয়ে চাঞ্চল্যকর এবং বিস্ফোরক অংশটি ছিল ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি নিয়ে। আজ 25 বছর পর সেই থিসিসের পাতাগুলো যদি আমরা বাংলাদেশের গত 15 বছরের রাজনীতি এবং গোয়েন্দা বাস্তবতার আয়নায় ফেলে দেখি, তবে যে চিত্রটি ফুটে উঠবে তা যে কোনো হলিউড স্পাই থ্রিলারকেও হার মানাবে। আমরা বুঝতে পারবো গত 15 বছর ধরে এই বদ্বীপটিতে কি এক ভয়ঙ্কর, নিঃশব্দ এবং সুপরিকল্পিত কাভার্ট অপারেশন বা গুপ্তচর বৃত্তির জাল বোনা হয়েছে। সাধারণ মানুষের চোখে কাভার্ট অ্যাকশন বা গুপ্ত অভিযান মানে কি? জেমস বন্ডের সিনেমার মতো অন্য দেশের ভেতরে স্লিপার এজেন্ট ঢুকিয়ে বোমাবাজি করা বা নিজের স্বার্থ সিদ্ধি করে নেওয়া। কিন্তু কূটনীতির ভাষায় বা প্রাতিষ্ঠানিক সংজ্ঞায় কাভার্ট অ্যাকশনকে বলা হয় ফরেন পলিসি ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইন্টেলিজেন্স। অর্থাৎ একটি শক্তিশালী রাষ্ট্র তার পররাষ্ট্রনীতির লক্ষ্য যে কোনো মূল্যে যে কোনো উপায়ে অর্জন করার জন্যই কাভার্ট অপারেশন চালায়। হাকান ফিদান তার থিসিসে স্পষ্ট করেছেন যে ফরেন পলিসির লক্ষ্য অর্জন করতে একটি পরাশক্তি মূলত 5টি মেথড বা পদ্ধতি ব্যবহার করে: প্রোপাগান্ডা, মিলিটারি ইনস্ট্রুমেন্ট বা সামরিক হাতিয়ার, ডিপ্লোম্যাটিক ইনস্ট্রুমেন্ট বা কূটনৈতিক চাপ, ডিপ পেনিট্রেশন বা গভীর অনুপ্রবেশ এবং কাভার্ট অপারেশন। এই তত্ত্বের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল সামরিক বনাম অর্থনৈতিক শক্তির তুলনা। ফিদান বলেছেন অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের চাইতে সামরিকভাবে শক্তিশালী দেশ খুব সহজেই অন্যদের ডমিনেট বা নিয়ন্ত্রণ করতে পারে। তিনি উদাহরণ টেনেছেন জাপান এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের। জাপান বর্তমানে অর্থনৈতিকভাবে এক বিশাল পরাশক্তি, কিন্তু তাদের মিলিটারি পাওয়ার বা সামরিক শক্তি অত্যন্ত সীমিত। এর ফলে তারা চাইলেই বিশ্বমঞ্চে ছড়ি ঘোরাতে পারে না। অন্যদিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের কথা ভাবুন, তাদের অর্থনীতি খুব একটা শক্তিশালী ছিল না। সাধারণ মানুষের রুটির জন্য লাইন ধরতে হতো, কিন্তু তাদের মিলিটারি পাওয়ার ছিল দানবীয়। আর শুধুমাত্র সেই সামরিক পেশিশক্তির জোরেই তারা অর্ধেক বিশ্বকে নিজেদের হাতের মুঠোয় রেখেছিল। তারা ছিল সুপার পাওয়ার। এই তত্ত্ব থেকে একটি অমোঘ সত্য বেরিয়ে আসে: আপনার পাশে যদি সামরিকভাবে শক্তিশালী একটি দেশ অবস্থান করে, তবে আপনার একমাত্র দায়িত্ব হবে নিজেরও শক্তিশালী সামরিক ও গোয়েন্দা বিভাগ গড়ে তোলা। শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে হলে আপনার পকেটে টাকার চেয়ে হাতে অস্ত্র থাকাটা বেশি জরুরি। আর ঠিক এই কারণেই এই ভূ রাজনৈতিক বাস্তবতা বুঝেই পাকিস্তানিরা একসময় বলেছিল, আমরা ঘাস খেয়ে বাঁচবো, কিন্তু তবুও পারমাণবিক বোমা বানাবো। তারা জানতো সামরিক ও গোয়েন্দা ভারসাম্য না থাকলে প্রতিবেশী ভারত তাদের গিলে খাবে। আজকে ভারত বাংলাদেশের অভ্যন্তরে আমাদের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে নিজেদের স্লিপার এজেন্ট আর অনুগত আমলাদের বসিয়ে রেখেছে, তাকে একদিনে হয়েছে। এই ডিপ পেনিট্রেশন বা গভীর অনুপ্রবেশের শেকড় অনেক গভীরে। কিভাবে একটি স্বাধীন রাষ্ট্রের প্রশাসনকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া হয় তার একটি চমৎকার উদাহরণ হাকান ফিদান তার থিসিসে দিয়েছেন। তিনি টেনে এনেছেন যুক্তরাষ্ট্র কর্তৃক পানামা এবং গ্রানাডা দখলের উদাহরণ। 1983 সালে গ্রানাডা এবং 1989 সালে যখন যুক্তরাষ্ট্র পানামা ইনভেড বা আক্রমণ করল, তখন তারা সরাসরি মিলিটারি নিয়ে ঝাঁপিয়ে পড়েনি। তারা প্রথমে পানামার সরকারকে নিজেদের গোয়েন্দা বিভাগ দিয়ে ইনফিলট্রেট বা অনুপ্রবেশ করেছিল। কিভাবে? মার্কিন গোয়েন্দারা পানামার বিভিন্ন সরকারি ব্যক্তিবর্গ, মন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের ব্যক্তিগত দুর্বলতাগুলো খুঁজে বের করেছিল। তারা ওই কর্মকর্তাদের সিক্রেট ফোন কল রেকর্ড করেছিল, তাদের দুর্নীতির এবং ব্যক্তিগত কেলেঙ্কারির ভিডিও ফুটেজ ক্যাপচার করে নিজেদের জিম্মায় রেখেছিল। এরপর যখন আমেরিকা মিলিটারি অ্যাকশন বা চূড়ান্ত রাজনৈতিক হস্তক্ষেপ পরিচালনা করল, তখন পানামার ওই শীর্ষ কর্মকর্তাদের আর কিছুই বলার ছিল না, কারণ তারা জানতো টু শব্দ করলেই তাদের গোপন ভিডিও এবং দুর্নীতির দলিলগুলো ফাঁস হয়ে যাবে। তারা নিজেদের সম্মান এবং গতি বাঁচাতে দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছিল।
হাকান ফিদানের এই গ্রানাডা পানামা থিওরিটিকে একবার বাংলাদেশের গত 15 বছরের বাস্তবতায় ফেলে দেখুন। সমীকরণটি একেবারে নিখুঁতভাবে মিলে যাবে। ভারতীয় ইন্টেলিজেন্স গত 1.5 দশকে বাংলাদেশে ঠিক একই কাজ করেছে। তারা বিভিন্ন সময়ে তৎকালীন স্বৈরাচারী বাংলাদেশ সরকারকে ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টি দিয়েছে ঠিকই। আন্তর্জাতিক মঞ্চে ওই ফ্যাসিস্ট সরকারকে তারা অন্ধভাবে সমর্থন দিয়ে গেছে। কিন্তু বিনিময়ে তারা কি নিয়েছে? বিনিময়ে ভারতীয় গোয়েন্দাদের হাতে চলে গেছে বাংলাদেশের অজস্র সরকারি কর্মকর্তা, আমলা, পুলিশ এবং সামরিক কর্মকর্তাদের অত্যন্ত গোপনীয় ব্যক্তিগত তথ্য। তারা এদেশের আমলাদের দুর্নীতি, অর্থ পাচার, বেগমপাড়ার বাড়ি এবং সেকেন্ড হোমের সমস্ত ডেটা নিজেদের সার্ভারে জমা করে রেখেছে। আমাদের নীতি নির্ধারকদের দুর্বল জায়গাগুলো আজ দিল্লির নখদর্পণে। আর ঠিক এই কারণেই আমরা দেখতে পাই এক অদ্ভুত দৃশ্য। কিছুদিন পরই দেখবেন সাবেক পুলিশ আইজিপি, ডিএমপি কমিশনার সহ রাষ্ট্রের শীর্ষ রিটায়ার্ড পার্সোনেল বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দুর্নীতির আমলনামা হঠাৎ করেই মিডিয়াতে ফাঁস হয়ে যাচ্ছে। শত শত কোটি টাকার দুর্নীতি, জমি দখল, বিদেশে সাম্রাজ্য গড়ার খবরগুলো একেবারে নিখুঁত প্রমাণ সহ মানুষের সামনে চলে আসছে। এগুলো কি এমনি এমনি ফাঁস হচ্ছে? না, এগুলো হলো সেই ব্ল্যাকমেইলের রাজনীতির অংশ। যখনই কোনো কর্মকর্তা ভারতীয় স্বার্থের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছে কিংবা তাদের মেয়াদ শেষ হওয়ার পর যখন তারা আর কোনো কাজে আসছে না, তখন তাদের ওই গোপন ফাইলগুলো ছুড়ে দেওয়া হচ্ছে। যারা এখনো ক্ষমতায় বসে আছেন তাদের জন্য এটি একটি প্রচ্ছন্ন হুমকি। আমাদের কথা না শুনলে কাল তোমার ফাইলটাও এভাবেই ফাঁস হয়ে যাবে। এভাবেই ব্ল্যাকমেইলের জালে আজকে একটি পুরো রাষ্ট্রের আমলাতন্ত্র এবং প্রশাসনকে মেরুদণ্ডহীন করে ফেলা হয়েছে। হাকান ফিদান তার থিসিসে আরও একটি ভয়ঙ্কর সত্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, একটি দেশ যখন পুরোপুরিভাবে অন্য একটি দেশকে ইনফিলট্রেট করে সেই দেশে অন্তর্ঘাতমূলক অপারেশন চালাতে চায়, তখন তাদের প্রথম কাজ হয় ওই দেশের বিরোধী দলকে আগে দমন করা। কারণ বিরোধী দল শক্তিশালী থাকলে কোনো ভিনদেশী এজেন্ডা সহজে বাস্তবায়ন করা যায় না। এজন্য তারা কি করে? তারা ক্ষমতাসীন সরকারি দলকে ফান্ড বা অর্থ দিয়ে সাহায্য করে, কারণ এই পুরোটাই তাদের ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতির অন্তর্ভুক্ত। এমনকি তারা বিরোধী দলকে চিরতরে দমন করতে কাভার্ড অপারেশনও পরিচালনা করে থাকে। সেদিক বিবেচনায় বাংলাদেশের গত 1 দশকের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে ভারতের একটি অত্যন্ত সফল কাভার্ড অপারেশনের চিত্র ফুটে ওঠে। বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় বাধা ছিল জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তিগুলো। ভারতীয় ইন্টেলিজেন্স অত্যন্ত সুকৌশলে এদেশের তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে ব্যবহার করে সেই বিরোধী শক্তিগুলোর শীর্ষ নেতৃত্বকে সমূলে উৎপাটন করেছে। জামায়াতে ইসলামী এবং বিএনপির উচ্চসারীর নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝোলানো, ক্রসফায়ারে দেওয়া বা গুম করা, এগুলো কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিহিংসা ছিল না, এগুলো ছিল ভারতীয় ইন্টেলিজেন্সের অন্যতম সফল কাভার্ড অপারেশন। তারা জানতো এই নেতাগুলো বেঁচে থাকলে বাংলাদেশের উপর একছত্র আধিপত্য কায়েম করা কোনোদিনও সম্ভব হবে না। তাই তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের মাটি থেকে ভারতের আধিপত্য বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে সম্পূর্ণভাবে মুছে ফেলার ছক কষেছিল। এর মাধ্যমে ভারত তাদের দীর্ঘমেয়াদী আগ্রাসী পররাষ্ট্রনীতি অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। একটি স্বাধীন রাষ্ট্র কখন তাদের সার্বভৌমত্ব বিলিয়ে দেয়? ফিদান তার থিসিসে লিখেছেন, যখন দেখা যাবে একটি স্বাধীন রাষ্ট্র গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, জি টু জি বা সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে নিজেদের সার্বভৌমত্ব হাসিমুখে বিলিয়ে দিচ্ছে, তখন বুঝতে হবে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বুঝে নিতে হবে ওই দেশটির হাই অফিসিয়াল বা উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে মিলিটারি পার্সোনেল বা সামরিক কর্তা ব্যক্তি সবার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। ভারত যখন বাংলাদেশের সাথে একের পর এক বৈষম্যমূলক চুক্তি করে আর আমাদের নীতি নির্ধারকরা যখন হাসি মুখে সেই ফাইলে সই করে দেন, তখন বুঝতে হবে এই সই তারা নিজেদের ইচ্ছাই করছেন না। এই সই তারা করছেন ওই পানামা বা গ্রানাডার সেই ব্ল্যাকমেইল হওয়া কর্মকর্তাদের মতো। যে রাষ্ট্রের মন্ত্রীরা, আমলারা বা শীর্ষ কর্তারা নিজেদের দুর্নীতি আর পাচার করা টাকার পাহাড় বাঁচাতে ভিনদেশি গোয়েন্দাদের কাছে জিম্মি হয়ে থাকেন, সেই রাষ্ট্র কখনো টেবিল চাপড়ে নিজের অধিকার আদায় করতে পারে না। তারা শুধু মাথা নিচু করে জি হুজুর বলে চুক্তিতে সই করে যায়। আর এভাবেই একটি স্বাধীন দেশের মানচিত্র একটু একটু করে পরাধীনতার চাদরে ঢেকে যায়। প্রাচীনকালে বা কয়েক দশক আগেও এক দেশ অন্য দেশ দখল করার জন্য কি করত? আগেকার দিনে ক্রস বর্ডার ইনভেশন বা সীমান্ত পেরিয়ে সরাসরি সামরিক আগ্রাসন হতো। এক দেশ তার সমস্ত সামরিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ত অন্য দেশের ওপর। ট্যাঙ্ক, যুদ্ধবিমান আর পদাতিক বাহিনী দিয়ে রাতারাতি দখল করে নিত প্রতিবেশী রাজধানী। কিন্তু বর্তমান সময়ে 21 শতকের এই বিশ্বায়নের যুগে ক্রস বর্ডার ইনভেশন আন্তর্জাতিকভাবে কম গ্রহণযোগ্য। আপনি চাইলেই আজ একটি দেশের ভেতরে সেনাবাহিনী ঢুকিয়ে দিতে পারবেন না। জাতিসংঘ, পরাশক্তিগুলো এবং আন্তর্জাতিক মিডিয়া
মিডিয়ার সাথে সাথে আপনার টুটি চেপে ধরবে। তাহলে আধুনিক যুগে অন্য দেশ দখল করার উপায় কি? খুব সহজ। আধুনিক যুগের ইনভেশন বা দখলদারি হলো এক দেশ আরেক দেশে তাদের নিজস্ব অনুগত পদলেহনকারী রাষ্ট্রপ্রধান বসিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। আপনার যদি একটি পুতুল সরকার থাকে তবে আপনার সেনাবাহিনী পাঠানোর কোনো প্রয়োজন নেই। ওই পুতুল সরকারই আপনার হয়ে আপনার সমস্ত কাজ করে দেবে। তারা আপনার জন্য বন্দর খুলে দেবে, আপনার ট্রানজিট ফ্রি করে দেবে আর আপনার বিরোধীদের ফাঁসিতে ঝোলাবে। আর এই ধরনের আগ্রাসী পররাষ্ট্রনীতি একটি শক্তিশালী দেশ কেবল তখনই বাস্তবায়ন করতে পারে যখন টার্গেট দেশটির সরকার হয় চরম ফ্যাসিস্ট, জনবিচ্ছিন্ন এবং হতবিহ্বল। বিগত 15 বছর ধরে বাংলাদেশে ঠিক এই সমীকরণটি কাজ করেছে। একটি জনবিচ্ছিন্ন, ভোটচোর এবং ফ্যাসিস্ট সরকার নিজেদের গদি বাঁচাতে ভারতের পায়ের কাছে লুটিয়ে পড়েছিল। আর ভারতের গোয়েন্দারা সেই দুর্বলতার সুযোগ নিয়ে এই দেশটিকে আক্ষরিক অর্থেই একটি প্রদেশে পরিণত করেছিল। হাকান ফিদান তার থিসিসে যে তত্ত্বগুলো দিয়ে গেছেন তা আজ বাংলাদেশের প্রতিটি ধূলিকণায় যেন জীবন্ত হয়ে উঠেছে। আমরা আজ বুঝতে পারছি কেন আমাদের দেশের কিছু মানুষ ভারতের বিরুদ্ধে ট্রু শব্দটি করতে সাহস পায় না, কেন আমাদের মিডিয়াগুলো ভারতের আগ্রাসনের খবর চেপে যায়, কেন আমাদের প্রশাসন এত নতজানু। কারণ আমাদের সিস্টেমকে ভেতর থেকে হ্যাক করা হয়েছে, আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। ভারতীয় গোয়েন্দাদের সেই অদৃশ্য সার্ভারগুলো আজও হয়তো দিল্লির কোনো অন্ধকার প্রকোষ্ঠে সচল আছে, কিন্তু একটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার কখনো এত সহজে শেষ হয় না। দাবার বোর্ডে ভারত হয়তো তাদের কাভার্ড অপারেশন দিয়ে অনেকগুলো কিস্তি মাত করেছে। তারা হয়তো ভেবেছে বাংলাদেশের এই জেনারেশন শুধু টিকটক আর ফেসবুক নিয়েই ব্যস্ত থাকবে, তারা কোনোদিন এই ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের শেকড় ধরতে পারবে না। কিন্তু তারা একটি জায়গায় মারাত্মক ভুল করেছে। তারা বুঝতে পারেনি যে পচা সিস্টেমকে তারা ইনফিলট্রেট করেছিল গত 5 আগস্টের পর সেই সিস্টেমটাই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যে ফ্যাসিস্ট সরকারের ঘাড়ে বন্দুক রেখে তারা এই দেশে ছড়ি ঘোরাতো, সেই সরকার আজ দেশ ছাড়া। ঘড়ির কাঁটা এগোচ্ছে। নতুন বাংলাদেশে আজ আর অন্ধকার নেই। এদেশের তরুণ প্রজন্ম আজ হাকান ফিদানের থিসিস পড়ছে, তারা জিওপলিটিক্স বা ভূ রাজনীতি বুঝছে। তারা আজ প্রশ্ন করতে শুরু করেছে কেন আমাদের প্রশাসন এত ধীর, কারা এখনো ভারতের স্লিপার সেল হিসেবে কাজ করছে। সাউথ ব্লকের কর্তারা হয়তো এখন তাদের ওয়ার রুমে বসে নতুন কোনো ছক করছেন। তারা হয়তো ভাবছেন নতুন সরকারকেও তারা ব্ল্যাকমেইল করবেন, কিন্তু তারা জানেন না এই দেশে এখন এমন এক প্রজন্ম জেগে উঠেছে যাদের কোনো গোপন দুর্বলতা নেই, যাদের বিদেশে কোনো সেকেন্ড হোম নেই। একটি স্বাধীন রাষ্ট্র যখন তার আত্মমর্যাদা ফিরে পাওয়ার লড়াই শুরু করে তখন পৃথিবীর কোনো কাভার্ড অপারেশনই তাকে আটকাতে পারে না। সাউথ ব্লক হয়তো আমাদের সিস্টেম হ্যাক করেছিল, কিন্তু আমাদের আত্মাকে তারা কিনতে পারেনি। খেলা কেবল শুরু হয়েছে। আজ হয়তো আমরা ব্ল্যাকমেইলের শিকার, কিন্তু আগামীকালের বাংলাদেশ হবে এক নতুন কাউন্টার ইন্টেলিজেন্সের জন্মভূমি। অপেক্ষা কেবল সেই চূড়ান্ত দিনের, যেদিন স্বাধীন বাংলার মাটি থেকে আধিপত্যবাদের শেষ গুপ্তচরটিও উপড়ে ফেলা হবে।